এবার রাষ্ট্রপতি হচ্ছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, আর সেই সাথে পাচ্ছেন বিরাট 5টি ক্ষমতা। দর্শক, বাংলাদেশের রাজনীতির মঞ্চে হঠাৎ করেই এক বিশাল ভূমিকম্প। বঙ্গভবনের অন্দরমহলে চলছে এক চরম নাটকীয়তা এবং শ্বাসরুদ্ধকর মুহূর্ত। বর্তমান রাষ্ট্রপতি যে কোনো মুহূর্তেই বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, আর অন্যদিকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার তার নির্ধারিত সময় সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করেই দেশে ফিরে আসছেন। রাষ্ট্রপতির পদত্যাগ এবং স্পিকারের এই আকস্মিক দেশে ফেরার মধ্যে লুকিয়ে আছে একটি বিশাল রাজনৈতিক সমীকরণ। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন স্পিকার। তিনি তখন আর শুধু সংসদের স্পিকারই থাকবেন না, তিনি হয়ে যাবেন পুরো রাষ্ট্রের অভিভাবক। আর এই বিরাট পালাবদলের সাথে সাথেই স্পিকারের হাতে আসতে চলেছে এমন 5টি অভাবনীয় এবং বিরাট ক্ষমতা, যা তাকে রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করবে। দর্শক, কি সেই 5টি বিশাল ক্ষমতা? কেন হঠাৎ করে বঙ্গভবনের এই রদবদল? চলুন দর্শক, রাজনীতির এই নতুন অধ্যায়ের একেবারে গভীরে প্রবেশ করা যাক। গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকার রাজনৈতিক অঙ্গনে একটি খবর প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকের মধ্যেই তার পদ থেকে ইস্তফা দিতে পারেন। তিনি ইতিমধ্যে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে নিজের বিদায় প্রস্তুতির কথা জানিয়েও দিয়েছেন। 2023 সালের 24 এপ্রিল তিনি 5 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই হিসেবে 2028 সাল পর্যন্ত তার মেয়াদ থাকার কথা। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ সবসময় কাগজে কলমের নিয়মে চলে না। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। সরকার সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতিকে সম্প্রতি ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায় থেকে একটি পরিষ্কার বার্তাও পাঠানো হয়েছে। তবে আনুষাঙ্গিক প্রস্তুতির জন্য তিনি কিছুটা সময় চেয়ে নিয়েছেন। এই গুঞ্জনকে আরও জোরালো করেছে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের আকস্মিক দেশে ফিরে আসার ঘটনা। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে ছিলেন এবং তার ফেরার কথা ছিল 26 জুলাই। কিন্তু তিনি তার সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের 2 দিন আগেই তড়িঘড়ি করে শুক্রবার দুপুরে ঢাকায় ফিরেছেন। অন্যদিকে গত বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে রাষ্ট্রযন্ত্রের শীর্ষ পদগুলোতে এক বিশাল পট পরিবর্তনের হাওয়া বয়ে করেছে। অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্পিকার কিভাবে রাষ্ট্রপতির পদে বসবেন? দর্শক, বাংলাদেশের সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদে অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে যে রাষ্ট্রপতি যদি তার পদ থেকে সরে দাঁড়াতে চান তবে তাকে স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে হবে। এরপর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ যদি কোনো কারণে শূন্য হয়ে যায় তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবার সাথে সাথেই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আর এই চেয়ারে বসার সাথে সাথেই তিনি এমন 5টি সাংবিধানিক ক্ষমতার অধিকারী হবেন যা পুরো রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে। দর্শক, রাষ্ট্রপতির চেয়ারে বসার পর স্পিকার যে প্রথম এবং সবচেয়ে বড় ক্ষমতাটি পাবেন তা হল দেশের সশস্ত্র বাহিনীর উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন সেনা, নৌ এবং বিমান বাহিনীর সর্বাধিনায়ক বা সুপ্রিম কমান্ডার। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ চাবিকাঠি থাকে তারই হাতে। যে কোনো জাতীয় সংকট, যুদ্ধ পরিস্থিতি বা জরুরি অবস্থায় সামরিক বাহিনীকে দিক নির্দেশনা দেবার চূড়ান্ত সাংবিধানিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই ন্যস্ত থাকে। সশস্ত্র বাহিনীর প্রধানের নিয়োগ প্রদান এবং সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কার্যকর হওয়া সম্ভব নয়। একজন স্পিকার যখন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি শুধু বেসামরিক প্রশাসন নয়, বরং দেশের পুরো সামরিক শক্তির সর্বোচ্চ অভিভাবক হয়ে ওঠেন। এটি এমন এক বিশাল ক্ষমতা যা রাষ্ট্রের অখণ্ডতা এবং নিরাপত্তা নিশ্চিত করে। দর্শক, রাষ্ট্রপতি হিসেবে স্পিকারের হাতে আসা দ্বিতীয় সবচেয়ে আলোচিত ক্ষমতাটি হল ক্ষমা প্রদর্শনের অধিকার। সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দেশের যে কোনো আদালতের দেওয়া যে কোনো শাস্তি মার্জনা, বিলম্বিত এবং মৌকুব করতে পারবেন। এমনকি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যদি কাউকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে তবুও রাষ্ট্রপতি চাইলে সেই দণ্ডকেও মৌকুব করে তাকে সম্পূর্ণ মুক্ত করে দিতে পারবেন। রাষ্ট্রপতির এই ক্ষমতাটি সম্পূর্ণই একচ্ছত্র।
এবং এর বিরুদ্ধে দেশের কোনো আদালতে আপিল করা বা প্রশ্ন তোলার আইনি সুযোগ নেই। অর্থাৎ একজন মানুষের জীবন বা মৃত্যুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাষ্ট্রপতির কলমের মধ্যেই লুকিয়ে থাকে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ যদি এই পদে আসীন হন, তখন এই অসীম ক্ষমতার চাবিকাঠি সরাসরি তার হাতেই চলে আসবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকারের হাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল সাংবিধানিক পদে নিয়োগ দেওয়ার ক্ষমতা অর্পিত হচ্ছে। দেশের প্রধান বিচারপতি নিয়োগ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল, হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিদের নিয়োগ রাষ্ট্রপতির স্বাক্ষরেই সম্পূর্ণ হয়। এছাড়াও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ, সরকারি কর্ম কমিশনের পিএসসি এবং সদস্যদের নিয়োগ, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক নিয়োগ, এই সব কিছুই রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত। এমনকি বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়োগও রাষ্ট্রপতির মাধ্যমেই চূড়ান্ত হয়। দেশের এই শীর্ষ পদগুলোতে কারা বসবেন তা নির্ধারণ করার একটি বিশাল ক্ষমতা স্পিকারকে রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিতে পরিণত করবে। দর্শক, এবার আসা যাক চতুর্থ ক্ষমতায়। জাতীয় সংসদে যতই আইন পাশ হোক না কেন, রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া তার কোনোটি আইনে পরিণত হতে পারে না। সংসদ থেকে কোনো বিল পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে আসার পর তিনি তাতে সম্মতি প্রদান করেন। স্পিকার যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, তখন সংসদের পাশ করা যে কোনো বিল তার অনুমোদন ছাড়া আলোর মুখ দেখবে না। এর চেয়েও বড় একটি ক্ষমতা হলো অধ্যাদেশজারির ক্ষমতা। সংসদ যখন অধিবেশনে থাকে না, তখন যদি রাষ্ট্রের জরুরি কোনো আইনের প্রয়োজন হয়, তবে রাষ্ট্রপতি সরাসরি অধ্যাদেশ জারি করতে পারবেন। এই অধ্যাদেশ একটি সাধারণ আইনের মতোই শক্তিশালী এবং কার্যকর হবে। জরুরি মুহূর্তে দেশের আইন ব্যবস্থাকে সচল রাখার এই বিশাল ক্ষমতা রাষ্ট্রপতির পদটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দর্শক, পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষমতা হলো প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া। সংবিধান অনুযায়ী সংসদে যে দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেই দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করবেন। একই সাথে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের নিয়োগও রাষ্ট্রপতির স্বাক্ষরেই হয়ে থাকে। এছাড়া প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি যে কোনো সময় জাতীয় সংসদ ভেঙে দিতে পারবেন। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রপতির এই ক্ষমতাটি একটি বিরাট ঢাল হিসেবে কাজ করে। স্পিকার যখন বঙ্গভবনের এই শীর্ষ পদে বসবেন, তখন দেশের পুরো রাজনৈতিক কাঠামোর নিয়ন্ত্রণ পরোক্ষভাবে তার হাতেই থাকবে। দর্শক, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেও এটি কোনো স্থায়ী পদ নয়। সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হবার পর 90 দিনের মধ্যে জাতীয় সংসদে সংসদ সদস্যদের ভোটে নতুন একজন স্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। যেহেতু বর্তমান সংসদে ক্ষমতাসীন বিএনপির বিশাল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই এটা একেবারে নিশ্চিত যে বিএনপির মনোনীত প্রার্থী পরবর্তী স্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন। কিন্তু কে হবেন সেই ভাগ্যবান ব্যক্তি, এই নিয়েই পুরো রাজনৈতিক অঙ্গনে এখন চরম কৌতূহল। বিএনপির দায়িত্বশীল সূত্ররা বলছে, শীর্ষ পর্যায়ে অত্যন্ত সতর্কতার সাথে পরবর্তী রাষ্ট্রপতির নাম নিয়ে আলোচনা চলছে। দলের অনেক জ্যেষ্ঠ নেতাও এই বিষয়ে এখনও পুরোপুরি অন্ধকারেই রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় এখন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর মঈন খানের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের হাতে শেষ পর্যন্ত এই 5টি বিরাট ক্ষমতা হস্তান্তর হচ্ছে। এবং এই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সংবিধানের পজিশন। ধন্যবাদ। আপনারা যেরকম শুনেছেন আমিও সেরকমই শুনেছি। তিনি পদত্যাগ করলে সেই অনুযায়ী তারপর যে ভ্যাকুয়ামটা থাকে সেই জায়গাতে আপনি এটা তো অনুমান